নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে। কলকাতা নাইট রাইডার্স নিয়ে কিছু আপডেটস আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে সেই নিয়ে কি খবর বেরিয়ে আসছে সেই আপডেটস আছে, এবং তারপর লাস্টে গিয়ে রাজস্থান রয়্যালসের পোটেন্সিয়াল টার্গেট প্লেয়ার্স আইপিএল 2025 অকশনের জন্য কারা হতে পারে সেটাও আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে কথা বলে নিই। তো কলকাতা নাইট রাইডার্সেরই আরও এক ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্স, তারা কিন্তু দুজন ক্যারিবিয়ান প্লেয়ারকে সাইন করিয়েছে। এবার সেখানে সেই দুজন ক্যারিবিয়ান প্লেয়ার হচ্ছে জেসন হোল্ডার এবং কাইল মেয়ার্স। আর এই কাইল মেয়ার্স নামটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আইপিএল অকশনের আগে। তো আবুধাবি নাইট রাইডার্সে কাইল মেয়ার্সকে রেখেছে মানে আমরা কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমেও একটা প্ল্যানিং দেখতে পেতে পারি যে কাইল মেয়ার্সের জন্য কে কেনও যেতে পারে। এবার আমি বলছি না যে একদম ফার্স্ট টিমের প্লেয়ার, ফার্স্ট চয়েস প্লেয়ার হিসেবে কাইল মেয়ার্সকে নিয়ে আসবে, বাট অ্যাজ এ ব্যাকআপ ওপেনিং ব্যাটসম্যান কাইল মেয়ার্স অপশান হতে পারে। রাসেলের একটা ব্যাকআপও অপশান হতে পারে, যদিও অবভিয়াসলি রাসেল ডেথে ব্যাট করে, কাইল মেয়ার্স ওপরের দিকে ব্যাট করে, এবং বোলিংও রাসেলের ধারে কাছে নয়, বাট বোলিং করতে পারে। একজন অলরাউন্ডার একটা যদি অপশান রাখতে চায় রাসেলের ব্যাকআপ হিসেবে, সেখানেও কাইল মেয়ার্স একটা অপশান হতে পারে। তোমার টপ অর্ডারেরও একটা ব্যাকআপ অপশান হতে পারে। বা ইনকেস যদি কলকাতা নাইট রাইডার্স ঋষভ পন্থের মতো প্লেয়ারের জন্য চ্যালেঞ্জ করে, সেখানে অনেক টাকা চলে যাবে। সল্টের মতো প্লেয়ারকে তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারবে না, বিট করতে পারবে না সল্ট বা বাটলারের জন্য। সেক্ষেত্রে কাইল মেয়ার্সের মতো প্লেয়ারকে এনে অ্যাজ এ ওপেনারও কিন্তু ইউজ করা যেতে পারে। তো অনেকগুলো স্ট্র্যাটেজিতে কাইল মেয়ার্স ফিট করতে পারে। সেই হিসেবে কিন্তু মেবি কলকাতা নাইট রাইডার্সেরও প্ল্যানিংয়ে কাইল মেয়ার্স কিন্তু থাকতে চলেছে। বাকি আরও একটা প্লেয়ারের নাম রেপ স্পোর্টসের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে, যেই প্লেয়ারটাও কলকাতা নাইট রাইডার্সের র্যাডারে আছে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে তোমার অনসিল কম্বোজ। তো অনসিল কম্বোজ, তার উপরে কিন্তু কেকেআরের একটা ইন্টারেস্ট আছে। মেবি কলকাতা নাইট রাইডার্স বেশ কিছু অপশান দেখে রেখেছে যে আরও একজন ইয়ং ইন্ডিয়ান বোলারকে নিয়ে আসে, একজন নামি বোলারের পাশাপাশি। দেখো, নামি বোলারটা অর্শদীপ সিং, মোহাম্মদ সামি, অথবা বিদেশিদের মধ্যে স্টার্ক, হ্যাজেলউড, রাবাদা, জোফরা আর্চার বা তোমার ট্রেন্ট বোল্ট যে কেউ হতে পারে। তবে তার পাশাপাশি কিন্তু আরও একটা কোয়ালিটি বোলার, যেমনটা লাস্ট ইয়ার ছিল তোমার বৈভব আরোরা, সেই জায়গাতে আর কি কলকাতা নাইট রাইডার্স কাউকে খুঁজছে, এবং বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স স্কাউট করেছে, যেখানে বৈভব আরোরাকে ফেরানোই কলকাতার প্রথম পছন্দ। তবে বৈভব আরোরা না হলে উমরান মালিকের মতো প্লেয়ারের জন্য কেকেআর বিট করতে পারে, এবং অনসিল কম্বোজকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেই অপশান হিসেবে রেখেছে। অনসিল কম্বোজের কথা বললে প্রপার একজন সুইং বোলার, এবং সুইংয়ের কন্ট্রোল হয়তো বৈভব আরোরার থেকেও বেটার, এবং সেখানে লাস্ট ইয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিমে ছিল, ইমার্জিং এশিয়া কাপেও সুযোগ পেয়েছে। এবার সেখানে হয়তো কেকেআর ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা থাকতে পারে যে আরোরার মতো প্লেয়ার বেশি দামে চলে গেলে অনসিল কম্বোজও একটা 5-6 কোটির মধ্যে খুব ভালো প্যাকেজ হতে পারে, যে কিন্তু প্রপার একজন সুইং বোলার এবং অনেকটাই ইয়ং, 24 বছর বয়স। কিন্তু ব্যাপার হচ্ছে যে অনসিল কম্বোজ আজকে যেটা করলো সেটা হচ্ছে রঞ্জি ট্রফিতে 10টা উইকেটে 10টাই নিয়ে নেয়া একটা ইনিংসে, একজন ইন্ডিয়ান বোলার হয়ে, ফাস্ট বোলার হয়ে 3জনই করতে পেরেছে, এবং ইন্ডিয়ান ফাস্ট বোলার হয়ে সেটা করা মানে বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট। তারপর হয়তো অনসিল কম্বোজের স্টেকটা 5-6 কোটির মধ্যে নাও থাকতে পারে, সেটা কিন্তু অনেকটাই বাড়তে পারে। যদিও সেদিকে এটাও হতে পারে যে এই টিমগুলো আরোরাকে টার্গেট করবে বলে বেশি খরচা করবে ভাবছিল, তারা অনসিল কম্বোজের পেছনে যেতে পারে, সেটা একদিকে বৈভব আরোরার দামও কমাতে পারে। বাট হ্যাঁ, অনসিল কম্বোজও কিন্তু একটা খুব ভালো টার্গেট অপশান কেকেআরের জন্য হয়ে আছে। দেখা যাক ফাইনালি বৈভব আরোরা, অনসিল কম্বোজ, উমরান মালিক, এই নামগুলো যে শোনা যাচ্ছে এদের মধ্যে থেকে কাকে কলকাতা নাইট রাইডার্স লাস্ট অব্দি নিয়ে আসতে পারে। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কি কন্ডিশন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে পাকিস্তানে ইন্ডিয়া যাবে না জানিয়ে দিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আইসিসি তো ইন্ডিয়াকে ছাড়া টুর্নামেন্ট করবে না, কারণ আইসিসি, তারপর তোমার প্রত্যেকটা ক্রিকেট বোর্ড, সবাই যে ইনকামটা হয় সেটা হয় ইন্ডিয়ার জন্য। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে একমাত্র উপায় পাকিস্তানের কাছে হাইব্রিড মডেল অ্যাকসেপ্ট করা, যে পাকিস্তানে বাকি টিমের ম্যাচগুলো হবে, ইন্ডিয়ার ম্যাচগুলো অন্য একটা কান্ট্রিতে হবে, ধরো ইউএইতে হবে, সেরকম। এবার যদি পাকিস্তান সেটা অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে পাকিস্তানকে বাদ দিয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। মানে পাকিস্তানেরা বলছিল যে তাহলে ইন্ডিয়াকে বাদ দিয়ে হোক, যে টিমগুলো আমাদের পাকিস্তানে খেলতে আসছে তাদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, ইন্ডিয়ার স্পটটা শ্রীলঙ্কার মতো টিমকে দিয়ে দেওয়া হোক। বাট আইসিসি বলছে না, হাইব্রিড মডেল হবে, যদি তুমি অ্যাকসেপ্ট না করো তোমাকে বাদ দিয়ে আমরা ট্রফি আয়োজন করবো। সেক্ষেত্রে ইন্ডিয়া বলছে আমরা ইন্ডিয়াতেও অর্গানাইজ করতে রাজি আছি। এইসব ব্যাপার স্যাপার চলছে, লাস্ট অব্দি কোথায় হবে সেটা দেখার আছে। এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আবার আর কি তোমার পাকিস্তান ট্রফি ট্যুর করাবে বলে একদম প্ল্যান করে ফেলেছে, যেখানেও আইসিসি খুব রেগে গিয়েছে, জয়সা খুব রেগে গিয়েছে।
পাকিস্তান অকুপাইড কাশ্মীরে কিন্তু ট্রফি ট্যুর করানো যাবে না এবং এটার জন্য কিন্তু পাকিস্তানের এগেনস্টে অ্যাকশন নেওয়া হতে পারে। তো এইসব ব্যাপার চলছে। তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু ভালো রকম নাটক চলছে। এরপর যদি আমরা চলে যাই রাজস্থান রয়্যালসের টার্গেট প্লেয়ার কারা হতে পারে সেই নিয়ে অনেকেই বলছিল। দেখো, রাজস্থানের কাছে বাজেট খুবই কম, 41 কোটি টাকা আছে। এবার রাজস্থান 6টা প্লেয়ারকে আর কি রিটেন করেছে, যেখানে তোমার সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুডেল, সিমরন হেটমায়ার এবং তার সঙ্গে তোমার সন্দীপ শর্মা। অবভিয়াসলি ভালো ভালো প্লেয়ার রিটেন করেছে, বাট ধ্রুব জুডেল, সিমরন হেটম্যানকে রিটেন না করে যদি বাকি 4টে প্লেয়ারকে তারা ধরো 51 কোটির মতো অ্যামাউন্টে রিটেন করতে পারতো, সেটা হয়তো রাজস্থানের জন্য অনেক বেটার হতো। এবার যেটা হয়েছে, তুমি 41 কোটিতে বাকি পুরো টিম তৈরি করা, ব্যাকআপ নেওয়াটা খুব চাপের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে রাজস্থান হয়তো একটাই বিশাল বড় প্লেয়ারের জন্য খুব বেশি ইনভেস্ট করতে পারে, আর সেটা মেবি জস বাটলার নয়। তুমি যদি জস বাটলারের ওপর এবার এই 41 কোটি থেকে 14-15 কোটি ইনভেস্ট করে ফেলো, তাহলে তো বোলিংই বানাতে পারবে না। সেই জায়গাতে রাজস্থান মেবি জস বাটলারকে ছাড়তে চলেছে। সেখানে মোটামুটি রাজস্থানের কন্ডিশনটা হচ্ছে এইরকম: ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল আছে, আর একটা ওপেনিং স্পট ফাঁকা আছে। দেন 3-এ সঞ্জু স্যামসন, 4-এ রিয়ান পরাগ, 5-এ সিমরন হেটমায়ার, 6-এ ধ্রুব জুডেল, দেন 7, 8, 9, 10 ফাঁকা, 11-এ সন্দীপ শর্মাকে রাখা যেতে পারে। মানে প্রপার ব্যাটিংটা তৈরি হয়ে গেছে। ব্যাটিংয়ে একটা ওপেনার লাগবে। এবার যেহেতু তোমার কাছে জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুডেল ভালো ভালো এত ব্যাটসম্যান আছে, সেখানে হয়তো আর জোর করে বাটলারের জন্য খুব বেশি খরচা করার মানেও হয় না। রাজস্থানের ইনভেস্টমেন্টটা বোলিংয়ে করা উচিত। সেখানে ওই ধরো 6 কোটি 7 কোটি দিয়ে কিন্তু হ্যারি ব্রুক টাইপের প্লেয়ারকে রাজস্থান টার্গেট করতে পারে, যাকে দিয়ে ওপেন করাতে পারে। ভালো অপশন হতে পারে হ্যারি ব্রুক কিন্তু রাজস্থানের জন্য। আর যদি অত খরচাও না করতে চায় ব্যাটিংয়ের জন্য, সেখানে 1-2 কোটি খরচা করে ডেভিড ওয়ার্নার, ফ্যাফ ডু প্লেসিস, জেসন রয় বা বেন ডাকেট এই টাইপের প্লেয়ারদের মধ্যে যে কমে আসবে সেরকম কারোর জন্যও যেতে পারে। বাট আমি আপাতত হ্যারি ব্রুকের অপশনটা রেখেই দেখছি। দেন তো রাজস্থানের টোটাল ব্যাটিং কমপ্লিট হয়ে যাচ্ছে। রাজস্থানের অ্যাকচুয়ালি লাগবে একটা প্রপার অলরাউন্ডার। লাস্ট ইয়ারের সার্কেলটাই কিন্তু রাজস্থানের কাছে সেরকম অলরাউন্ডারের অপশন ছিল না। তো সেখানে 7 নম্বর জায়গাটি রাজস্থান একটা অলরাউন্ডারে ইনভেস্ট করতে পারে। স্যাম কারেনের মতো প্লেয়ারের নাম আসবে, বাট তারও দাম বাড়তে পারে। অতটা টাকা তো যেহেতু রাজস্থানের কাছে নেই, সেখানে মার্কো জ্যানসেন অবশ্যই রাজস্থানের জন্য একটা ভালো অপশন হতে পারে, যে রাজস্থানের পিছিয়ে এফেক্টিভও হতে পারে। এবং রিসেন্টলি আমরা দেখছি ভালো খেলছো অ্যাজ এ অলরাউন্ডার, কিন্তু রাজস্থান মার্কো জ্যানসেনকে টার্গেট করতে পারে। যদিও সে মেনলি বোলিং অলরাউন্ডার, তবে যেহেতু রাজস্থানের কাছে একটা প্রপার 6 জন ব্যাটিংয়ের অপশান থাকছে, সেখানে একজন বোলিং অলরাউন্ডারকেই রাজস্থান কিন্তু সাথে ভরসা করতে পারে। মার্কো জ্যানসেন রাজস্থানের জন্য একটা 6-7 কোটির মধ্যে আদর্শ অপশান হতে পারে। যদিও লাস্ট দিন যা পারফর্ম করলো, সেখানে তার দাম আরও বাড়তেও পারে, বলা যায় না। বাট আমি মার্কো জ্যানসেনকে রাখছি। ধরো যদি 6 কোটিতে আসে, হ্যারি ব্রুক 6 কোটিতে আসে, তখনও মোটামুটি কিন্তু 12 কোটি চলেই যাচ্ছে। মানে রাজস্থানের কাছে সেক্ষেত্রে থাকবে হচ্ছে 29 কোটি মতো টাকা। এবার একটা প্রপার ফাস্ট বোলারের ওপর রাজস্থানের এখানে 12-13 কোটি খরচা করা উচিত, যেখানে আমার মনে হয় রাজস্থানের টার্গেট থাকবে হয় তোমার ট্রেন্ট বোল্টকে ফেরানো অথবা জোফরা আর্চারকে ফেরানো। আর্চারও কিন্তু রাজস্থানের জন্য একটা আদর্শ অপশান হতে পারে। মেবি জোফরা আর্চারের জন্য যদি রাজস্থান সেখানে যায়, তার পেছনে 12-13 কোটি খরচা করো, সেখানে বোলিংটা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। দেন তুমি সাথে মার্কো জ্যানসেনকে রাখতে পারো, 8-এ জোফরা আর্চারকে রাখতে পারো। তবে টাকাটা কিন্তু সেখানে গিয়ে রাজস্থানের কাছে খুব বেশি থাকবে না, 15-16 কোটির মতোই টাকা পড়ে থাকবে। এবার সেখানে রাজস্থান আরও 2টো স্পিনার আনতে চাইবে, আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ফাস্ট বোলার আনতে চাইবে, যেখানে অনেকটাই কিন্তু রাজস্থানকে নিজেদের স্কাউটিংয়ের উপর ভরসা করতে হবে, যেখানে অশ্বিন আর চাহালের কম্বিনেশন পাওয়াটাকে অনেক চাপের ব্যাপার হবে। তবে রাজস্থান সেখানে টার্গেট করতে পারে রাহুল চাহারের মতো একজন রিস্ট স্পিনার, যে হয়তো 4-5 কোটিতে চলে আসতে পারে, আর একজন ধরো 3 কোটি 3.5 কোটি সেই অ্যামাউন্টে চলে আসতে পারে, সেই টাইপের একটা ফিঙ্গার স্পিনার, যেখানে আমার মনে হয় রাজস্থান তনুজ কোটিয়ান লাস্ট ইয়ার রাজস্থানেই ছিল, তার উপর বিট করতে পারে অ্যাজ এ অলরাউন্ডার, সেও ভালো অপশান হতে পারে। অথবা কিন্তু সাই কিশোর, যে গুজরাটে ছিল, তারও দাম বাড়তে পারে। তাকে গুজরাট অতটা ইউজ করেনি, বাট অনেক টিমের ইন্টারেস্ট থাকতে পারে। বাট 3-3.5 কোটির মধ্যে চলে এলে সাই কিশোর, রাহুল চাহার সেই টাইপের প্লেয়াররা কিন্তু রাজস্থানের জন্য অপশান হতে পারে। আর রাহুল চাহারের দাম খুব বেড়ে গেলে সেখানে পীযুষ চাওয়ালা অপশান পড়ে থাকবে। তবে সেখানে এটাও করতে পারে যে যদি আপফ্রন্টে ধরো, যেখানে আমি হ্যারি ব্রুকের নাম বললাম, সেখানে যদি ওই জেসন রয় বা ডেভিড ওয়ার্নার, ফ্যাফ ডু প্লেসিস এই টাইপের কাউকে যদি কম টাকায় নিয়ে আসে, সেখানে মেবি চাহালের জন্য সেক্ষেত্রে যেতে পারে। সেখানে টাকাটা কিছুটা বেশি থাকবে, বাট ওখানে একটা ব্যাটিং পজিশন স্যাক্রিফাইস করতে হবে, সেটা একটা দেখার জায়গা থাকবে। আর বাকি কিন্তু রাজস্থানকে ইম্প্যাক্ট প্লেয়ারটা মোটামুটি স্কাউট করে নিয়ে আসতে হবে। একজন ভালো কাউকে স্কাউট করে, যাকে 30-40 লাখে পেয়ে যাবে, সেই টাইপের কাউকে এনে টিমটা তৈরি করতে হবে। কারণ অপশান কম, নিজেদের বোলিংটাকে যেরকম স্ট্রং করতে হবে রাজস্থানকে, সেই তুলনায় টাকার অ্যামাউন্টটা কম আছে। বাট এই টাইপের একটা প্লেইং 11 মোটামুটি অ্যাচিভেবল। এবার যদি তোমার মার্কো জ্যানসেনের দাম বাড়ে, বা যদি তোমার জোফরা আর্চারের দাম 15 কোটি টপকে যায়, সেখানে তো অন্য অপশান দেখতে হবে। নাথান এলিশ টাইপের প্লেয়ারকেও সেক্ষেত্রে টার্গেট করতে পারে, ল্যান্স মরিস টাইপের প্লেয়ার আছে। জ্যানসেনের দাম বেড়ে গেলে হয়তো রবমান পাওয়েল টাইপের কাউকে দেখতে হতে পারে, যদিও রবমান পাওয়েল ব্যাটিং অলরাউন্ডার।
কোয়েটসা টাইপেরও কাউকে দেখতে পেতে পারে। তো এই অপশানগুলো থাকছে। মোটামুটি এরকমই একটা প্লেইং 11 হয়তো রাজস্থান বানানোর চেষ্টা করবে, বোলিংয়ের ওপর মেন ফোকাসটা থাকবে। দেখা যাক সেখানে রাজস্থান কতটা সাকসেসফুল হতে পারে। রাজস্থানের একটা ব্রিলিয়ান্ট অপশান দরকার, কারণ সব থেকে কম টাকা নিয়ে রাজস্থানই যাচ্ছে এবং অনেকগুলো মানে স্পট এখনও রাজস্থানকে ভর্তি করতে হবে, ভালো ব্যাকআপও লাগবে, তার সঙ্গে সঙ্গে বোলিংটাকেও তৈরি করতে হবে। তো রাজস্থানের একটা খুব দুর্দান্ত অপশান দরকার ভালো টিম বানানোর জন্য। বাকি তোমাদের মতামত জানিও, রাজস্থানের জন্য আদর্শ অপশান কারা কারা হতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।